সঙ্গীতা তার মা পল্লবী দেবী এবং বাবা বিপ্লব বাবুর সঙ্গে শহরে বাস করে। আজকাল সঙ্গীতা তার বাবা মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে থাকে, কারণ তার বাবা মা গ্রামের এক ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করেছে, আর সঙ্গীতা সেটা কোনো মতেই মেনে নিতে পারে না। মা, তুমি কোনো ভালো জায়গায় আমার বিয়ে ঠিক করতে পারলে না? আমি বুঝতে পারছি ওরা ধনী, ওদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা যা মোটা, ওই মোটা পরিবারে আমি অন্যদের সঙ্গে কিভাবে ম্যানেজ করব? দেখ, একসঙ্গে থাকতে থাকতে ওঠা বসা করতে করতে তুই সবকিছু ম্যানেজ করতে শিখে যাবি। আর তাছাড়া আমিও কি তোর বাবাকে দেখেছিলাম? তোর বাবা কেমন? আমার পরিবার যেমন ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল, আমি তাকেই বিয়ে করেছিলাম। আর এখন তুই এত কথা বলছিস। তখন তোমাদের সময়কাল আলাদা ছিল মা, আর এখন আমাদের সময়কাল আলাদা, এটা তোমাকে বুঝতে হবে। তাই তো আমরা এখন এত কথা বলছি। আমি ওই মোটা শ্বশুরবাড়িতে মোটেও বিয়ে করতে চাই না। তুমি একটা রোগা ভালো শ্বশুরবাড়ি দেখো, যেখানে আমি ভালোভাবে থাকতে পারবো। জানি না বাবা, ওই মোটা পরিবারের লোকেরা কত কত খাবার খায়। চুপ কর। মোটা মানেই যে বেশি বেশি খাবার খাই, এটা একদমই ঠিক নয়। এটা তোর ভুল ধারণা। আর হ্যাঁ, তুইও তো অনেক বেশি বেশি খাবার খাস, কিন্তু তুই এত রোগা কেন? তাই ওই পরিবারে গেলে তুই একটু মোটা হয়ে যাবি, আর তোকে দেখতে অনেক ভালো লাগবে। তোকে আর এরকম রোগা পাকাটি মনে হবে না। না, আমি ওদের মতো মোটা হতে চাই না। বাপ রে বাপ, ওরা যা মোটা, ওদের মতো মোটা হলে আমাকে মোটেই দেখতে ভালো লাগবে না, আমাকে হাতি মনে হবে। আমি কখনোই ওদের মতো মোটা হব না। এই বলে সঙ্গীতা রাগ করে সেখান থেকে চলে যায়। আসলে সঙ্গীতা কলেজের এক ছেলেকে পছন্দ করে, কিন্তু তার বাবা মা সেই ছেলের সঙ্গে সঙ্গীতার বিয়ে দেয় না। সঙ্গীতার বাবা মা নিজেদের পছন্দ মতো গ্রামের এক মোটা পরিবারেই সঙ্গীতার বিয়ে ঠিক করে। শেষ পর্যন্ত সঙ্গীতা তার বাবা মায়ের চাপে পড়ে সুমনকে বিয়ে করার জন্য রাজি হয়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর সঙ্গীতা এবং সুমনের বিয়ের দিন চলে আসে। সেদিন সঙ্গীতা বিয়ে না করার জন্য অনেক কিছু অজুহাত দেখাতে শুরু করে। মা, এই বর্ষাকালটা কেটে যাক না, তারপর না হয় তুমি আমার বিয়ে দিও। কারণ আমি এখন ওই মোটা পরিবারে গেলে সবার জন্য আমাকে অনেক অনেক খাবার রান্না করতে হবে। আর জানি না ওরা এই বর্ষাকালে বৃষ্টি দেখলে কত রকমের খাবার খাওয়ার জন্য আবদার করবে। আমি আমার শ্বশুর বাড়িতে সারাদিন খেটে খেটে তো মরেই যাব। আমি খুব ভালো করেই বুঝতে পারছি মা, ওরা অনেক অনেক খাবার খায়। তাতে কি হয়েছে? তুই সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরেই থাকবি। যদি তুই ওদের বাড়ির বৌমা হয়ে যাস, তাহলে তোর তো কর্তব্য সবার দেখাশোনা করার। এতদিন তো আমিও এই বাড়ির সমস্ত দায়িত্ব পালন করে এসেছি। আর শ্বশুর বাড়িতে গিয়ে তুই যদি ভালো মেয়ের মতো সংসার করিস, সকলের মন জুগিয়ে চলতে পারিস, তাহলে তো তোরই নাম হবে। অত নাম নিয়ে আমার দরকার নেই মা, তুমি আপাতত এখন বিয়েটা পিছিয়ে দাও। কারণ আমি এই বর্ষাকালে বিয়ে করতে চাই না। এই বর্ষাকালে সবসময় ঘ্যান ঘ্যান করে বৃষ্টি হবে, আর এরকম বৃষ্টির দিনে আমি কিভাবে বিয়ে করব? বরযাত্রীরা আসবে কিভাবে? তুমি বরং বিয়েটা পিছিয়ে দাও। কোনো বিয়ে টিয়ে পেছানো যাবে না। যেই তারিখে বিয়ে ঠিক হয়েছে সেই তারিখেই বিয়ে হবে। কারণ আমি সবাইকে নিমন্ত্রণ করে ফেলেছি, আর বরপক্ষরাও হয়তো সকলকে নিমন্ত্রণ করে দিয়েছে। তাই এখন যদি বিয়ে পেছানো হয়, তাহলে সবাই আমাদের খারাপ বলবে। তাহলে এই বর্ষাকালে আমি বিয়ের পর বাপের বাড়িতে চলে আসব। আমি এখানেই থাকবো, আমি আগেই বলে দিচ্ছি। এই বলে সঙ্গীতা নিজের রুমে চলে যায়, আর পল্লবী দেবীও মেয়ের পেছন পেছন যায় এবং মেয়েকে ভালো মতো বোঝানোর চেষ্টা করে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে, আর সঙ্গীতা এবং সুমনের বিয়ের দিনও এগিয়ে আসে। এর ফলে সঙ্গীতা এখন বিয়ে না করার জন্য অনেক কিছু বাহানা করতে শুরু করে দেয়। এই বলে সঙ্গীতা নিজের রুমে চলে যায়, আর সঙ্গীতার পেছন পেছন তার মাও সঙ্গীতার ঘরে যায়। পল্লবী দেবী তার মেয়েকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, কারণ ইতিমধ্যেই তারা তাদের মেয়ের বিয়ের সমস্ত আয়োজন করে ফেলে। এর ফলে পল্লবী দেবী সঙ্গীতাকে বিয়ের জন্য শপিং করে নেওয়ার কথা বলে। তাই সঙ্গীতা বাধ্য হয়ে বিয়ের শপিং করে, আর এভাবেই দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। সঙ্গীতা তার মায়ের কথা মতো বিয়ের মণ্ডপে গিয়ে বসে, আর তখনই হঠাৎ করে বৃষ্টি চলে আসে। কিন্তু পল্লবী দেবী সমস্ত কিছু ব্যবস্থা করেই রাখে। কিন্তু সঙ্গীতা ইতিমধ্যেই রেগে গিয়ে তার মাকে বলে, দেখলে তো মা, আমি তোমাকে কতবার বললাম এই বর্ষাকালে আমি বিয়ে করব না, কিন্তু তুমি সেই জোর করেই আমার বিয়ে দিচ্ছ। তুমি কেন এরকম করছো বলো তো মা? আমি জানি না তুমি আমাকে কেন বাড়ি থেকে বিদায় করে দিতে চাইছো। আমি তোমাকে কতবার বললাম এরকম বর্ষাকালে বিয়ে করা সম্ভব নয়। তুই চুপ করে বস, আমি সব ব্যবস্থা করে রেখেছি, কেউ ভিজবে না। আর বর্ষাকালে বিয়ের জন্য আগে থেকেই সব ব্যবস্থা করে রাখতে হয়, তাই তোকে এত চিন্তা করতে হবে না। মায়ের কথা শুনে সঙ্গীতার আর কিছু বলার থাকে না। আর এভাবেই দেখতে দেখতে সুমনের সঙ্গে সঙ্গীতার বিয়ে সম্পন্ন হয়, আর সঙ্গীতা সবাইকে বিদায় জানিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে যেতে না যেতেই সঙ্গীতার শাশুড়ি মা তাকে বরণ করে বলে,
বৌমা ভেতরে এসো। আর ওই দেখো, ওটা আমাদের রান্নাঘর। আসলে কি বলতো, আমাদের এখানে একটা নিয়ম আছে, নতুন বৌমার হাতে রাত্রিবেলা কিছু খাবার খেয়ে তবেই আমরা ঘুমাতে পারবো। আর নতুন বৌমা আসলে তাকে কিছু না কিছু রান্না করতে হয়, সেই জন্য আমরাও এই নিয়মটা পালন করতে চাই। তাই আজকে রাত্রিবেলাতেই আমাদের জন্য তোমাকে কিছু খাবার রান্না করতে হবে। আর হ্যাঁ বৌদি, তুমি কিন্তু মডিউলার কিচেনে রান্না করতে পারবে না, কারণ বড় বৌদিও যখন এই বাড়িতে এসেছিল তখনও কিন্তু বড় বৌদিকে মাটির উনুনে রান্না করতে হয়েছিল, তাই না বড় বৌদি? হ্যাঁ হ্যাঁ, পায়েল একদম ঠিকই বলেছে। আর এই যে আমার ছোট যা, তুমি যতই ধনী পরিবারের মেয়ে হও না কেন, তোমাকে এখানে এসে শুধু আজকেই নয়, পুরো বর্ষাকালেও কিন্তু মাটির উনুনেই রান্না করতে হবে। আমিও করেছিলাম, এবার কিন্তু তোমার পালা। বড় যা এবং ননদের মুখে এমন কথা শুনে সঙ্গীতা প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ সঙ্গীতা কোনো খাবারই ঠিক মতো রান্না করতে পারতো না, আর তার উপর তাকে এখন মাটির উনুনে রান্না করতে হবে। এটাই তার কাছে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু সে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিভাবে জলকাদার মধ্যে রান্না করবে কিছুই বুঝে উঠতে পারে না। মা বলছি, এখন তো বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির জন্য মাটির উনুন তো পুরোই ভিজে গেছে মনে হচ্ছে। এভাবে ভিজে উনুনে রান্না করতে তো অনেক অসুবিধা হবে, তাই না? তাই আজকে বরং আমি গ্যাস ওভেনেই রান্না করি, কালকে না হয় মাটির উনুনে রান্না করব। না না সঙ্গীতা, ওটা বললে চলবে না। আমি যখন এই বাড়িতে এসে মাটির উনুনে রান্না করতে পেরেছি, তাহলে তুমি কেন পারবে না? আর তাছাড়া মাটির উনুনেই তোমাকে রান্না করতে হবে, এটাই তো নিয়ম। সে জোর করে মাটির উনুনেই সঙ্গীতাকে রান্না করতে পাঠায়। কিন্তু সঙ্গীতা গিয়ে দেখে যে যেখানে মাটির উনুন বানানো আছে সেখানটা পুরোপুরিভাবে ঘেরা থাকলেও সেই রান্নাঘরের কোনো ছাউনি থাকে না। এর ফলে বৃষ্টির জল পড়ে জায়গাটা পুরোপুরিভাবে ভিজে থাকে। মা বলছি, এখানে কিভাবে রান্না করব? এখানে তো চারিদিকে কাদা। বৌদি, তুমি বারবার মাকে ডেকো না তো, মা তো নিজের রুমে চলে গেছে। তুমি রান্না বান্না করে আনলে তবেই মা বাইরে বেরোবে। আর তাছাড়া যা দরকার হবে তুমি আমাকে বলবে। আর হ্যাঁ, কি যেন বলছো? ওখানে কাদা? ওখানে কাদা, তাতে কি হয়েছে? পাখি ধোয়া যাবে না? তোমার পাখি ক্ষয়ে যাবে? এই বলে পায়েল এবং তার বড় বৌদি সেখান থেকে চলে যায়, আর তারা দুজনে মিলে অনেক হাসি ঠাট্টা করতে থাকে। এর ফলে সঙ্গীতা তার মোটা শ্বশুরবাড়ির জন্য সেই মাটির উনুনে ভিজে ভিজে রান্না করতে থাকে। আর মাটির উনুনে রান্না করতে করতে সে পুরো ভিজে যায়, কিন্তু তবুও তাকে খুব কষ্ট করে সেই মাটির উনুনে রান্না করতে হয়। তার রান্না বান্না হয়ে গেলে সে বাড়ির মধ্যে এসে সবাইকে খাবার পরিবেশন করে দেয়, আর সকলেই সেই খাবার এক নিমেষেই শেষ করে ফেলে। তুমি এত কম খাবার রান্না করেছো কেন? এই খাবারটা এখনই শেষ হয়ে গেল। তুমি জানো না আমাদের পরিবারের সবাই একটু বেশি চিকেন খায়? তুমি কাল থেকে কিন্তু ভালোভাবে বেশি বেশি করে রান্না করবে, ঠিক আছে? মা, আমি যখন কম খাবার রান্না করেছিলাম তখন তো আপনি বেশ আমাকে কথা শুনিয়েছিলেন, আর এখন আপনি আপনার ছোট বৌমাকে কথা শোনাবেন না? আপনার ছোট বৌমা আজকে কত অল্প চিকেন আর ভাত রান্না করেছে দেখুন। ছোট বৌমা তো এখন নতুন এসেছে, আজকেই প্রথম রান্না করেছে, তাই হয়তো বুঝতে পারিনি। শোনো ছোট বৌমা, আমাদের পরিবারের সবাই এত মোটা কেন বলো তো? আসলে আমরা বাইরের উল্টোপাল্টা কোনো খাবার খাই না, আমরা সবাই ভাত তরকারি রুটি এসবই একটু বেশি পরিমাণে খাই, তাই জন্য আমাদের পরিবারের সবাই এত মোটা। তাই তুমি আমাদের পরিবারের সবার জন্য বেশি বেশি করে খাবার রান্না করবে। এভাবেই শ্বশুরবাড়িতে এসে প্রথম দিনই অল্প খাবার রান্না করার জন্য সকলের কাছে সঙ্গীতাকে ছোট বড় কথা শুনতে হয়। তবুও সঙ্গীতা কিছু মনে না করে চুপচাপ নিজের রুমে ঘুমাতে চলে যায়। আচ্ছা সুমন, তোমাদের এখানে কে এই নিয়মটা তৈরি করেছিল বলো তো? আমাদের ওখানে তো এরকম কোনো নিয়ম নেই। নতুন বৌমা আসলে তাকে নাকি মাটির উনুনেই রান্না করতে হবে, এটা আবার কি ধরনের নিয়ম? দেখো সঙ্গীতা, ওসব তো আমি জানি না। আর তাছাড়া শুধু শুধু তোমাকে কেউ নিয়ম পালন করাতে কেন যাবে? হয়তো নিয়ম আছে, সেই জন্যই তোমাকে ওই নিয়মটা পালন করতে বললো। আর তাছাড়া এবার বাদ দাও ওসব কথা। না না, আমি তো বাদ দিতে পারবো না। তোমাদের বাড়িতে সুন্দর কিচেন থাকা সত্ত্বেও আমাকে তোমার বড় বৌদি আর তোমার বোন মিলে ওই মাটির উনুনে রান্না করতে পাঠালো, আর আমি রান্না করতে গিয়ে পুরো ভিজে গেছি। এরকম ভাবে বৃষ্টির জলের মধ্যে ভিজে ভিজে রান্না করতে আমার কতটা কষ্ট হয়েছে তুমি জানো? এভাবেই সুমন তার বউকে বোঝানোর চেষ্টা করে। আর দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা নতুন বৌমা 7টার সময় ঘুম থেকে উঠে পড়ে, আর এই দেখে তার বড় যা এবং ননদ কথা শোনানো শুরু করে। একই ছোট বৌদি, তুমি এখন ঘুম থেকে উঠছো? আমি তো ভেবেছিলাম তুমি অনেক আগেই উঠে পড়েছো আর আমাদের জন্য খাবার রেডি করে রেখেছো। তুমি জানো না আমাদের পরিবারের সবাই অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, আর তোমাকে তার থেকেও আগে উঠতে হবে, কারণ তুমি তো জানো আমরা বেশি খাবার খাই। দেখো ছোট, তুমি যখন এই বাড়ির বউ হয়ে এসেছো তাহলে কিন্তু তোমাকে সব দায়িত্ব পালন করতেই হবে। এতদিন ধরে তো আমিই সবকিছু করলাম, এবার এই প্রথম প্রথম তুমি একটু দায়িত্ব নাও। এই মোটা শ্বশুরবাড়ির জন্য আমাকে তো অনেক অনেক খাবার রান্না করতে হয়েছে, এবার কিন্তু তোমাকেও রান্না করতে হবে। তাই তুমি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠবে, কেমন?
এখন তো মাত্র 7টা বাজে, তবুও ঘুমে আমার চোখ জ্বালা করছে। আমি আমার বাড়িতে কখনোই 7টা বাজতে ঘুম থেকে উঠতাম না, কিন্তু এখন আমাকে 7টার সময় ঘুম থেকে উঠতে হলো। তারপরেও এরা আমাকে বলছে আমি নাকি দেরি করে উঠেছি। হে ঈশ্বর, আমি কোথায় যাব? এসব কথা ভাবতে ভাবতেই সঙ্গীতের চোখে জল চলে আসে, কিন্তু সঙ্গীতে কিছু মনে করে না। সে সোজা ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায় আর তার মোটা শ্বশুরবাড়ির সকলের জন্য খাবার রান্না করে। প্রথম দিনে সঙ্গীত অনেক বেশি পরিমাণে খাবার রান্না করে ফেলে, কিন্তু সঙ্গীতাকে তার মোটা শ্বশুরবাড়ির জন্য অনেক বেশি পরিমাণে খাবার রান্না করতে হয়। আর এর ফলে তার হাতে প্রচন্ড পরিমাণে ব্যথা করে, কারণ তাকে অনেক অনেক রুটি বেলতে হয়। তার উপর ঘুগনি, আলুর দম ইত্যাদি আরো নানান রকমের খাবারও রান্না করতে হয়। হ্যাঁ গো বৌমা, তুমি তো এই তরকারিগুলো খুব ভালো রান্না করেছো, কিন্তু তুমি এই কটা রুটি বানিয়েছো কেন? এক্ষুনি তো সব শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আজকে না হয় আমি কম করেই খাবো। এই তোরা বেশি করে খেয়ে নে। এত রুটি তরকারি বানানোর জন্য আমার কতটা কষ্ট হয়েছে সেটা কেউ দেখলো না, আর এখনো বলছে এত কম রুটি। বাবারে বাবা, এবার তাহলে আর কটা রুটি বানাতে হবে? এভাবেই মোটা শ্বশুর বাড়িতে সঙ্গীতাকে অনেক বেশি বেশি পরিমাণে খাবার রান্না করতে হয়। এর ফলে সঙ্গীতা সবসময় তার বাবা মায়ের উপর রেগে থাকে, কারণ সে কোনোভাবেই এরকম মোটা পরিবারে বিয়ে করতে চাইছিল না, কিন্তু শুধুমাত্র বাবা মায়ের কারণেই তাকে এরকম পরিবারে বিয়ে করে আসতে হয়েছে। আর এখন সেই মোটা পরিবারের জন্য তাকে অনেক বেশি পরিমাণে খাবারও রান্না করতে হচ্ছে। আর এভাবেই দেখতে দেখতে 1 মাস কাটে। সঙ্গীতা তার মোটা শ্বশুরবাড়ির জন্য খাবার রান্না করতে করতে পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তার বড় ভাই এবং ননদ কোনোভাবেই তাকে সাহায্য করে না। আর এই দেখে একদিন সঙ্গীতার শাশুড়ি মা বলে, এই যে বড় বৌমা, তুমি তো দেখতে পাচ্ছি হাত পা গুটিয়ে নিয়েছো, আমি সবই বুঝি জানো তো। আর পায়েল, তোরা দুজনে মিলে কাল থেকে ছোট বৌমার হাতে হাতে সাহায্য করবি। ছোট বৌমা একা একা আমাদের পরিবারের সবার জন্য খাবার রান্না করছে, আর তোরা হাত পা গুটিয়ে বসে থাকবি? এটা হতে পারে না। এই কথা শুনে সঙ্গীতার বড় ভাই এবং ননদ কিছু বলতে পারে না। তাই পরের দিন থেকেই বাধ্য হয়ে সঙ্গীতার বড় ভাই এবং ননদ তার হাতে হাতে সাহায্য করতে শুরু করে দেয়। এর ফলে সঙ্গীতের উপর আর বেশি চাপ পড়ে না। সঙ্গীতা এখন খুব সহজেই তার মোটা শ্বশুরবাড়ির জন্য বেশি বেশি পরিমাণ খাবার রান্না করে, আর এভাবেই সে হাসি খুশি দিন কাটাতে থাকে।